পারি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আমরা অতিথি হিসাবে যাকে পেয়েছি, উনি হচ্ছেন ত্রিপুরার বিশিষ্ট নাট্য এবং যাত্রা শিল্পী এবং প্রায় উদয়পুরের সকলের পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মধুসূদন দত্ত মহোদয়, অর্থাৎ মধুসূদন স্যার। স্যারকে প্রণাম এবং ধন্যবাদ জানাবো আমাদের এই থিয়েটারের অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন। আমরা আমাদের থিয়েটারের অনুষ্ঠানে আমরা নবীন প্রবীণ সকলের কাছ থেকে ওনাদের অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি। আজকে এমন এক ব্যক্তিত্বের সামনে আমরা এসেছি, এমন এক ব্যক্তিত্ব থেকে আমরা অনেক কিছু জানবো, যারা আমাদের প্রেরণা স্রোত। ওনাদের অভিনয়গুলো থেকে, ওনাদের কার্যপদ্ধতিগুলো থেকে দেখে আমাদের প্রজন্মরা শিখেছে। আজকে উনার কাছ থেকে উনার প্রজন্মের কথা আমরা জানবো এবং কিভাবে বিবর্তন হয়েছে এটাও নিয়েও জানবো। আমরা শ্রদ্ধেয় স্যার আপনার কাছ থেকে জানবো আপনি আপনার ব্যক্তিগত জীবন এবং কিভাবে নাটকে এসেছেন এবং আগের নাটক করার ক্ষেত্রে কতটুকু বাধ্যবাধকতা ছিল এবং কিভাবে এগুলো এই প্রতিকূল পরিস্থিতিতে আপনি করতেন, এগুলো নিয়ে যদি সবগুলো বিস্তারিত বলেন আমাদের দর্শক শ্রোতাদের সামনে, তাহলে আমাদের দর্শক শ্রোতারা এবং আমাদের নাটকের সঙ্গে জড়িত আছে তারা খুব উপকৃত হবে। স্যার যদি শুরু করেন। আসলে আমার নাটকে জীবনে হাতে খড়ি, আমরা যখন সিক্স স্টুডেন্ট, তখন আমাদের শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় সুনীল চক্রবর্তী স্যার। ওনাকে আমরা বাঘের মতো ভয় পেতাম। উনি প্রথমে আমাদের নাটকে হাতে খড়ি দেওয়ান স্কুলে। নাটকটার নাম ছিল সিংহল বিজয়। সিংহল বিজয় নাটকটা অত্যন্ত হৃদয়স্পর্শী ছিল। এটা সিংহল বিজয়টা ছিল ওই সংঘমিত্রা, আর এখন তো মেমোরিটা গেছে গিয়া, এই যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য গিয়েছিল আর কি, অধুনা শ্রীলঙ্কা, এখন তো শ্রীলঙ্কা, তখন তো সিংহল ছিল। সেই অভিযান নিয়েছিল নাটকটা। ওটার মধ্যে প্রথম আমাকে রাজপুত্রের অভিনয় করতে হয়। তখন 7 স্টুডেন্ট, স্যারে আমাদের হাতে করে দেন। ওই প্রথম নাটক কাকে বলে দেখলাম, নাটক করা কি বুঝলাম, নাটক করা কি শিখলাম। তখন কি স্যার স্কুল ভিত্তিক নাটক না এমনিতে? না না, স্কুলে। তখন স্কুলে সাংস্কৃতিক চর্চাটা তখন স্কুলে খুব জোরদার ছিল আমার তখনকার মতো করে। তখন সময়কালটা যদি বলেন। তখন সেটা সময় হবে 1966, যদি 66-এ বেরোলে তার থেকে 3 বাদ দিলে কত, 63। হ্যাঁ, 62, 63। আর বিদ্যালয়টার নাম জামজুলি। তখন ছিল জামজুলি সিনিয়র বেসিক স্কুল, এখন তো হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার ছোটবেলার স্কুল, আর এখানে প্রথমে পড়াশোনা শুরু। আর তখন আমরা দেখলাম আমাদের গ্রামে ব্রজেন্দ্রের বিখ্যাত যাত্রাপালা হয়েছিল, লাল পাঞ্জা। লাল পাঞ্জা ছিল যাত্রাপালাটার নাম। আমাদের চেয়ে যারা বয়স্ক তারা অভিনয় করেছেন, আমরা হাঁ করে তখন সে অভিনয় দেখেছিলাম। সে একটা যুগ ছিল। পরবর্তীকালে আরো টুকটাক নাটক করেছি, সেগুলো স্মৃতিতে এখন আর নাই, হারিয়ে গেছে। এরপর দীর্ঘদিন আর এর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তার কারণ সাংসারিক দারিদ্র্য, বাবা মারা গেলেন, পড়াশোনা, সংসারের দায়িত্ব সবকিছু একসঙ্গে করলো, চলে গেলাম আসাম। আপনার স্কুল জীবনে আপনার পিতাকে হারিয়েছেন? হ্যাঁ, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন বাবা। হ্যাঁ, এরপর আমি অনেক কষ্ট করে রমেশ স্কুল থেকে, তখনকার সময় 11 ক্লাস হায়ার সেকেন্ডারি ওল্ড কোর্স যেটা ছিল, সেটা পড়াশোনা করার পর আসাম ছেড়ে গেলাম। ওখান থেকে পড়াশোনা কমপ্লিট করে এখানে আবার এলাম। তখন থেকে যাত্রাপালা বা নাটকের জোরদার শুরু হলো। সেটা হলো 1972, মাঝখানে গ্যাপ গেছে।
1972 থেকে দীর্ঘদিন পর্যন্ত এই জগতের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তো এখন আমি কি বলবো, কোন যুগে ওই সময়ের কথা বলতে আমরা জানতাম স্পটলাইট। হ্যাঁ, এই স্পটলাইটের উপরে যখন নাটক হতো, যাত্রা হতো, যাই কিছু, লাইটগুলোর ব্যবহার নিয়ে যদি আপনি আর কিছু খুলে বলেন। আর লাইটগুলো ব্যবহার ছিল বড়, কি বলবো, লাইট ম্যান যিনি মেইন যিনি ছিলেন তখন তাকে দেখতাম কি বলে বাড়ানো কমানো, হ্যাঁ ডিমান্ড, হ্যাঁ ডিমান্ড নিয়ে উনি বসে থাকতেন, স্টেজ রিহার্সেল দিতেন। তারপরে ওনার কাছে একটা স্ক্রিপ্ট থাকতো, লাইটম্যানের কাছে একটা স্ক্রিপ্ট থাকতো, স্ক্রিপ্টের কোন জায়গায় কি লাইটটা হবে না হবে খুঁটিনাটি পয়েন্ট আউট করা থাকতো। ওটা দেখে দেখে উনি অভিনয় দেখতেন না, ওই দিন দেখতেন সংলাপটা সেখানে আসছে কিনা, সংলাপটা যেই মাত্র সংলাপটা আসতো ওই সংলাপটা দিতে এই লাইটটা লাগবে উনি সৃষ্টি, এরকম তোর লাইটিং হতো। হ্যাঁ, অভিনয় উনি প্রায় বলতেন অভিনয় কি হলো সেটা তো আমার দেখা ভাগ্য হয় না, আমার তো খালি স্ক্রিপ্টের দিকে তাকিয়ে থাকতে হয়, লাইট নাকি মিস হয়। হ্যাঁ, আর অনেক সময় ওনার সঙ্গে আমাদের ঝগড়া লাগলো, লাইট মিস হবে, মোমেন্টাল ব্যাপার, ওয়ান টাইম ডায়লগ। আমাদের তো উনি পরিচালক কান্তি চক্রবর্তী অনেক সময় বলতেন, যখন ওনার কাছে আমরা শিখি, বলতেন একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু 50 বার রিহার্সেল দিচ্ছ, শ্রোতা কিন্তু একবার, শ্রোতা কিন্তু 50 বার শোনে, শ্রোতা একবারই তোমার ডায়লগটা শুনছে। সুতরাং ডায়লগটা যখন তুমি বলবে ওরকম করো স্পষ্ট উচ্চারণে সুন্দর করে বলবে, যাতে নাকি শ্রোতা ওই ডায়লগটা শুনতে, এটা মনে রাখবে। তুমি 50 বার বলছো, সে কিন্তু একবার মাত্র শুনবে তোমার কাছে, দ্বিতীয়বার এটা রিপিট হবে। অর্থাৎ আমাদের রিহার্সালটা নিখুঁতভাবে করতে হবে। হ্যাঁ, রিহার্সালটা নিখুঁতভাবে করতে হবে, এটা মনে রাখ। তো সে যাই হোক, এর পরবর্তীকালে আমরা অনেকগুলো নাটক, যেমন আর যুদ্ধ নয়, এটা রূপকার থেকে হলো, পঞ্চদীপ থেকে হলো, একটা বিখ্যাত নাটক নটি বিনোদিনী, আলোড়ন সৃষ্টিকারী নাটক। হ্যাঁ, আবার আলোড়ন সৃষ্টিকারী নাটক এবারও যাত্রা উৎসবে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবার যাত্রা উৎসব ধর্মগড়ের রাজনৈতিক যে যাত্রা উৎসব হয়েছে, ত্রিপুরার তখন দেখেছি নতুন যাত্রা হিসাবে হয়েছে। আচ্ছা, মানে এখনো চলছে। যাত্রাই অ্যাক্টিভিটি, কিন্তু নাটকের আঙ্গিকে পড়ে, নাটকের আঙ্গিকে অনেকে পঞ্চদীপ যখন নাটকের আঙ্গিকে করলো নটি বিনোদিনী, আমরা দেখতে গেলাম, আমরা দেখে একেবারে স্তম্ভিত। হারাধনরা এখানে অভিনয় করেছিল, আগরতলা হারাধনরা, বিখ্যাত অভিনেতা হারাধন, টাইটেলটা ভুলে গেছি, হারাধনরা উনি অভিনয় করেছিলেন, আগরতলা থেকে এসে রিহার্সেল দিয়ে উনি অভিনয় করেছিলেন। তারপরে এই যে প্রতিভা করেছেন, স্বপন চক্রবর্তী তার অভিনয় করে, স্বপন চক্রবর্তী রামকৃষ্ণ দেবের চরিত্র অভিনয় করেছেন, অপূর্ব, মানে সেটা বলার মতো না, শরীরে হাড় আছে বলে মনে হয় নাই, এরকম তো অভিনয় করেছেন। আমরা তখন দর্শক, আর ওইখানে যে সাধারণ লাইট, তখনকার সময় মনে হচ্ছে অসাধারণ লাইটিং। রমেশ স্কুলে একমাত্র বিচিত্র হলের মঞ্চ, সেই মঞ্চ এটা করেছে। আর কান্তিবাবুদের উপকারে পরবর্তীকালে আমি জয়েন করি, সেখানে এই যে নাটকগুলো তারা করলেন, এবং ইন্দ্রজিৎ, তারপরে আরেকটা নাটক কি যেন নাটক বলবো, এটা এই এবং ইন্দ্রজিৎ খুব নাম হয়েছে। আর আরেকটা নাটক আমি যেটা শুনলাম, বিসর্জন, এগুলো তো পরবর্তীকালে, আরো পরবর্তীকালে এগুলা তখন এই যে খুব কঠিন নাটক আর কি। আর ওই তো নাটকটার নামটা ভুলে গেছি, যে সংলাপটা বললাম আর কি। হ্যাঁ, কি করা হয়, রাজনীতি, ভালো ব্যবসা ক্যাপিটালের দরকার হয় না। সে কোন যুগে রাজনীতিকে ব্যবসা হিসেবে ট্রিট করছে, কোন যুগে? 1980,
79-80। স্যার ওই সময় কি মানে কোন ধরনের নাটকগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হতো, সামাজিক নাটক, রাজনৈতিক নাটক, না যেহেতু ওই সময় আমরা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে উঠে এসেছে অনেকজন, এই মুক্তিযোদ্ধা বা এদের কাহিনী নিয়ে নাটক, কোনগুলো বেশি প্রাধান্য দেওয়া হতো নাটক? ওই সময় দুই ধরনের নাটকের বুঝে বাংলাদেশ থেকে আসার উপরে তেমন নাটকের প্রাধান্য এখানে ছিল না, অ্যাটলিস্ট আমার চোখে পড়ে নাই বা আমি দেখিও নাই, শুনিও নাই। হ্যাঁ, ওই প্লটের উপরে নাটক এখানে একটা রেয়ার যদি হতো আর কি, কদাতি, কিন্তু আমি কখনো দেখিনি। এখানে নাটক হতো দুইটা বিষয়ের উপরে। একটা বিষয় ছিল সবচেয়ে যেটার উপরে জোর দেওয়া হতো সেটা হলো সামাজিক অবক্ষয়। তখন থেকে কিন্তু শুরু হয় সামাজিক অবক্ষয়টা, 80-র দশক থেকে শুরু হয় বেশি। হ্যাঁ, সামাজিক অবক্ষয়ের উপরে। তারপরে কিছুটা আরেকটা গ্রুপ ছিল পঞ্চদ্বীপের মতো যে নাট্য সংস্থাগুলো ছিল আর কি, তারা মাইথোলজিক্যাল বইগুলোকে পছন্দ করত। মাইথোলজিক্যাল নাটকগুলোর উপরে তারা জোর দিতেন। আবার রূপকারের মতন যে টিমগুলো ছিল তারা ছিল আধুনিক রাজনৈতিক, হ্যাঁ, রাজনৈতিক নাটকের উপরে, বিশেষত বাম ঘেঁষা যে নাটকগুলো ছিল, বাম ঘেঁষা নাটকগুলো, এই বাম ঘেঁষা নাটকগুলোর মধ্যে তাদের ইয়ে ছিল বেশি, জোরটা ছিল বেশি বাম চিন্তাধারার উপরে। আর ছিল যুদ্ধ বিরোধী নাটক, যুদ্ধ বিরোধী নাটক। এবং এই যুদ্ধ বিরোধী নাটক পঞ্চদ্বীপে ততটা অগ্রসর হয় নাই, কিন্তু রূপকার যুদ্ধ বিরোধী নাটকটি কিন্তু আগেছে এবং আগরতলা নিয়ে করে যথেষ্ট সুনাম অর্জন করছে। এরপরে এখানে আবার বিভিন্ন রকমের নাটকের থেকে যাত্রাটা রমরমা শুরু হলো, যেমন তুলামুড়া, মির্জা, পুলিশ লাইন, মাতাবাড়ি, চন্দ্রপুর, জামজুরি, আর হদ্রা। হদ্রাতে একটা ভালো শক্তিশালী যাত্রা টিম ছিল নাটকের। নাটকটা তাদের দেখি নেই, হদ্রা আমরা বাংলা নাটক। হদ্রা খুব শিক্ষিত ট্রাইবেল, ট্রাইবেলরা ছিল, তারা করতেন। আর তখনকার সময় দেখা গেছে যে তখনকার সময়ে এমন একটা অবস্থা ছিল আর কি, চারিদিকে যাত্রা নাটকে ছড়াছড়ি ছিল চারিদিকে। ওই সময় বিনোদনের মাধ্যম বলতে, হ্যাঁ, বিনোদনের মাধ্যম বলতে এটাই, হ্যাঁ, এটাই ছিল। আর মানুষ তখন ইন্টারেস্টেড ছিল। যেমন একটা এখন স্মৃতিতে ভাসে, আমরা একবার একটা যাত্রাপালা করছিলাম, এই আমার স্মৃতিতে ভাসে, আমরা একবার মানুষ গড়া কারিগর একটা যাত্রা করছিলাম। মানুষ গড়া কারিগর আলোড়ন সৃষ্টি হয়েছিল। এটা রূপকার থেকে না, এটা এই গ্রাম থেকে। গ্রাম থেকে? হ্যাঁ, এই গ্রাম থেকে। কোন নাট্য সংস্থা ভাই এটা? হ্যাঁ, কত লোকরঞ্জন শাখা নাম ছিল এগুলো। এগুলো অনিল সরকারের ইয়ে করা। শুনেছি লোকরঞ্জন শাখা। লোকরঞ্জন শাখা, হ্যাঁ, লোকরঞ্জন শাখা নাম ছিল তখন। এগুলো খুব চলতো তখনকার নাটকগুলো। বললাম যে ওই বাংলাদেশ থেকে আসার যে একটা ঘাত প্রতিঘাত গেছে, এর উপরে তেমন নাটক ছিল না। নাটক ছিল সামাজিক অবক্ষয়, রাজনৈতিক ভাষা, ঐতিহাসিক, আর ঐতিহাসিক। আর ছিল বেকার সমস্যার উপরে সামাজিক যাত্রা করা। হ্যাঁ, বেকার সমস্যার উপরে সাংঘাতিক রকমের সামাজিক যাত্রা করা ছিল। নাটক ছিল, প্রচুর নাটক আছে, আমরা নাটকগুলো অভিনয় করছি। তখন যে একটা বেকারত্বের যন্ত্রণা, তার কারণ ছিল কি, এখনকার ছেলেরা মেয়েরা কেউ না কেউ কিছু না কিছু করার কিন্তু সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে। যেমন আমার বোম্বাই, ওই স্কুলে একটা সামান্য বেতনে কিছু কাজ করে, বা কোচিং সেন্টারে গিয়ে একটা কিছু কাজ করে, অনেক ছেলে মেয়েদের করতেছে। হ্যাঁ, ওই সময়ে there was no scope at all to pass on any job. বেকারত্বের তীব্র যন্ত্রণা, এবং ওই যন্ত্রণাগুলো তারা
ওরা ওনাদের নাটকের নাটকের মাধ্যমে সেগুলো প্রকাশ। আচ্ছা স্যার, যদি জানি আমরা, আপনি অনেকগুলো বললেন, ওই সময় যে যাত্রাপালা বা বিভিন্ন নাটকগুলো স্ক্রিপ্টগুলো কি আপনারা নিজেরা লিখতেন বা কলকাতা থেকে আসা নাটকগুলো এর উপরে নির্ভর করতেন? ম্যাক্সিমাম কলকাতা থেকে আসা, ম্যাক্সিমাম নিজেদের লেখা স্ক্রিপ্ট খুব কমই ছিল। তবে এটা মানে ওই নিজের কথা বলতে নেই, আমি বিভিন্ন জায়গা থেকে ইন্সপাইরেশন পাওয়ার পরে আমার নিজের লেখা, আমার জীবনে প্রথম নাটক লিখেছিলাম আমার এই গ্রামেরই রাজনৈতিক পটভূমিতে নিঝুমপুরের ইতিকথা। নিঝুমপুর কাল্পনিক না, তার মধ্যে যে ক্যারেক্টারগুলো একদম বাস্তব। হ্যাঁ, এই নাটক করার পরে বেশ বকাঝকা খেতে অর্থাৎ আপনার দেখা একটা কোনো একটা ঘটনাকে ঘটনাকে, হ্যাঁ, আপনি একটা কাব্যের নাম দিয়ে করেছেন। হ্যাঁ, এটা এর এর পরবর্তীকালে এই যে বন, আজকে যে ফরেস্ট ডিফরেস্টেশন নিয়ে একটা কিন্তু কথাবার্তা, এই ডিফরেস্টেশনের উপরে আমার একটা নাটক লেখা বা যাত্রা লেখার একটা ইচ্ছা হওয়ার পরে এখন এটা আমার তো ম্যাটেরিয়ালসের দরকার। খোঁজ নিতে 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 একদম ফরেস্টার থেকে, গার্ড থেকে শুরু করে ফরেস্টার থেকে শুরু করে ডিএফও পরে কনজারভেটর আছে, ফরেস্ট কনজারভেটর অফ ফরেস্ট, ওখানে যখন যাওয়ার উদ্যোগ নিলাম, অনেক তথ্য সংগ্রহ করার পর তখন এই ফরেস্ট ডিপার্টমেন্টের একজন বিশিষ্ট ব্যক্তি আমাকে বললো, মধুবাবু আর অ্যাডভান্স হবে না। কেন? না, আর হবে না, এগুলো যদি তুলে ধরেন তাহলে আপনার জীবনটা খুব বিষম হয়ে যাবে। আমার এটা কিন্তু স্পষ্ট বললেন। আজমনি নাই নামটা ছিল, ও হাই র্যাঙ্কের অফিসার আপনাদের এখানে। হাই র্যাঙ্কের অফিসার, উনি অনেক লম্বা ইন্টারভিউ দিয়েছেন। ওখান থেকে যাত্রাপুর, বক্সনগর, যাত্রাপুর, এইসব জায়গায় কিভাবে ব্ল্যাক হয়, কিভাবে ডিফরেস্টেশন হয়, হ্যাঁ, সমস্ত তথ্য আমিটা দিয়েছিলাম। একদম এটা মধ্যে খুব আবেগ দেওয়া। সেটা কি সাকসেসফুল মঞ্চ হিসেবে অরণ্য মাটি মানুষ নাম ছিল এটা। অরণ্য মাটি মানুষ, নির্দেশনা কি আপনি এটা ছিলেন? নির্দেশনা আমারই ছিল। এটা এটা লোকরঞ্জন শাখা থেকে না? নতুনরঞ্জন শাখা থেকে। এটা এটা আমরা একটা দুইটা মঞ্চ না, আমরা এটা এখানে উদয়পুরে করছিলাম 3 মঞ্চ, আগরতলা নিয়ে করছি। আগরতলা আমার হায়ার করে নিয়ে গেছে এটা দেখার জন্য। হ্যাঁ, আগরতলা সঙ্গে বলবেন ওই সময় দর্শকের উপস্থিতি এবং তাদের উন্মাদনা নিয়ে কিছু দর্শকের উপস্থিতি, তো সে কথা বললে তো বলবে যে বোধহয় একটু গপ্প টপ্প পায়, একেবারে ফ্যাক্ট যেটা বলছি। এই উদয়পুর টাউন হলের যে টাউন হল, মানে ওল্ড টাউন হল, রাজর্ষি, হ্যাঁ, ওই আগে টিজারগড় ভাঙার পরে যেটা হলো, এই টাউন হলের মধ্যে যখন আমরা মানুষগড়া কারিগর যাত্রাপালা করতে গেলাম, তখন টিকিট ছিল 1 টাকা। 1 টাকা টিকিট। এই 1 টাকার টিকিটে আমাদের এটা যে টাকা হচ্ছে সেটা আমাদের খরচ হয়ে যেত। হ্যাঁ, 1 টাকার টিকিট, সে 1 টাকার টিকিট ব্ল্যাকে 20 টাকা বিক্রি হয়েছে। এরপরে দরজা বন্ধ, পুলিশ দাঁড় করানো লাগে, এত ভিড় মানুষের, এত ভিড়, কল্পনাতে এত পপুলারিটি ছিল আর কি, প্রচন্ড। এখন পুরনো মানুষ দেখলে এখন একটা কথা বলি, একটা মজার কথা আর কি, রমেশ স্কুলের অপোজিটে সেলুন ছিল। সেই সেলুনের মধ্যে তখন রমেশ স্কুলে চাকরি করি, হ্যাঁ, দাড়ি কাটতে সেই বিতে গেছে। সেই বিতে যাওয়ার পরে ওই সেলুনের ভিতরে আরো লোকজন আছে, কথাবার্তা বুঝতেছে যে এই জামজুরি লোকরঞ্জন শাখা মন্দির থেকে মসজিদ যাত্রাপালাটা করে গেল কিছুদিন আগে, এর মধ্যে বুড়ো একটা ব্রাহ্মণ যে অভিনয় করছে, কোথেকে যে ধরে আনছে ব্রাহ্মণ বুড়াটার, কোথেকে যে আনলো, মানে এরকম বুড়া টিমটিঙা চেহারা, এরকম বুড়া, আর বুড়িটা কি মোটা সুন্দরী, হ্যাঁ, বউটা ছিল সুন্দরী আর কি, এটা মানে তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ, এটা তখনকার ইয়ে করে। এই বুড়ার অভিনয় আর বুঝতে পারলাম না, বুড়াটা সে খেলা শুনতে পারলাম না, আমি কিন্তু বুঝতে ওটা অভিনয় আমিই করছি, আমার গাড়ি কামাই চাষে আর কই চাষে। আর এছাড়া এমন কিছু অভিজ্ঞতা যে আপনার অনেক নাটক বা যাত্রা করতে গেলেন, আপনাদের
অভিনয় শেষে আপনাদের সঙ্গে শেয়ার করলো বা দর্শকের কোনো অনুভূতি এখন যেভাবে বলেন আর কিছু এভাবে মনে রাখার মতন কিছু? হ্যাঁ আছে আছে, এটা তো বিরুনিয়াতে হয়েছে। বিরুনিয়াতে আমাদের নিয়ে গেলো মানুষগুলা কারিগর করার জন্য। হ্যাঁ, বিরুনিয়া মেলা, সরকারি মেলা, বিশাল বড় মেলা। এখন তো মনে নাই কোন জায়গার জন্য মঞ্চটা আমাদের গ্রিন রুমে নিয়ে গেলো, মঞ্চে নিয়ে গেলো গ্রিন রুমে। গ্রিন রুমে তখন আমাদেরকে আপনার সাজগোজ করে আমরা তাকে দেখি সুন্দর মঞ্চ, সুন্দর প্যান্ডেল, এভরিথিং ইজ ওকে, বাট দেয়ার ইজ নো অডিয়েন্স। অডিয়েন্স বলে কিচ্ছু নাই। তা আমরা বললাম যে এরকম লোকজন তো নাই, কীভাবে সাজগোজ করে? তো সাজেন না, আপনারা সাজেন। তো আমরা যাই হোক মেকআপ টেকআপ নেওয়া হইতেছে, ব্যান্ড পার্টির লোক এসে অবশ্যই এসে সবাই আছে, ঠিক আছে সবাই বসা। ঘন্টা দেড়েক পরে গুনগুন গুনগুন আওয়াজ, পর্দাটা ফাঁক দিয়ে দেখা যায় কিন্তু কালো মাথা। এই যে মুক্ত মঞ্চ না মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ, কালো মাথা। বইটা টোটাল বইটা আমাদের সবার মুখস্থ। লাইট ম্যানে দেখতে হয় না, স্ক্রিপ্ট দেখতে হয় না, তাই লাইট 6 না 7 স্টেজে দেখে 7 বারের অভিনয় উঠে বিরুদ্ধে লাইট ফটাফট হয়ে যায়। মিউজিক্যাল তাদের মিউজিক আর দেখতে হয় না, তারা মানে আসলেই কোন জায়গায় কি মিউজিক বাজে কিন্তু তারা এটা দিতে পারে। এক টানে বইটা বেরিয়ে গেল, এক টানে বইটা খুব একদম পিন ড্রপ সাইলেন্ট, একটা শব্দ কেউ করে না। হাজার হাজার শত শত না, হাজার হাজার দর্শক দেখে দিন, একটা শব্দ নেই। আগে এইটার পরে যখন অভিনয় শেষ হয়ে গেল গিয়া, হয়ে যাওয়ার পর আমরা মানে অভিনন্দনে যে জোয়ার পেলাম সাধারণ মানুষ থেকে, দর্শকদের কাছ থেকে, সে অভিভূত হওয়ার মতো, অভিভূত হওয়ার মতো। আমরা এতটা অনার আমাদের লাইফে আর কোথাও গিয়ে পাই না, যেটা বিরুলিয়া পেয়েছি। হ্যাঁ, বিরুলিয়া মৌচাক আছে না, হ্যাঁ, রাত্রি 3:30 4টার সময় মৌচাকের থেকে একদম ওপেন খুললো, ডাক দিয়ে তুললে আমাদের সবাইকে নিয়ে বললো যা পারেন খান, যা পারেন। 30-40 জন লোক আমরা, তা আমরা তো কই খাবো তো না, জোর করে আমাদের মৌচাকে যত মিষ্টি টিষ্টি ছিল সব পরিষ্কার সম্মত পাই। আপনার এরপরে আর ধীরে ধীরে নাটকের বিবর্তন হচ্ছে। হ্যাঁ, আগের নাটক থেকে বর্তমানে ধীরে ধীরে বিবর্তন হচ্ছে। কেমন কিরূপ বিবর্তন আপনি দেখতে পেয়েছেন আপনি? একটা তো হলো মানে আলোকের ব্যবহার। আলো আগে হেজাক লাইট থেকে এখন অত্যাধুনিক পাওয়ার লাইটে এসে গেছে, এলইডি লাইটে এসে গেছে। এছাড়া আর কি কি বিবর্তন দেখেছেন যে আগে ছিল এখন এটা আরো ডিজিটাল হয়ে গেছে? আগে ছিল অভিনয়, এটা যতই বাস্তব ধর্মী হোক না কেন, অভিনয়টা যে অভিনয় এটা কিন্তু বোঝা যায়। আর এখন যেটা হচ্ছে, এখনকার নাটকগুলোর যে সংলাপ থ্রুটা হয়, সংলাপটা যে বলা, এটা সম্পূর্ণ সিনেমাগ্রাফির মতো। মানে এটা অভিনয় নয়, এটা যেন একটা বাস্তব। একটা ঘরের মধ্যে বসলো, ঘরের মধ্যে বসে কথাবার্তা হচ্ছে, ঘরের মধ্যে যা আসবাবপত্র থাকতে হয়, বা একটা লাইব্রেরি যা আসবাবপত্র থাকতে হয়, বা একটা অফিস যা যা আসবাবপত্র থাকতে হয়, সেগুলো প্যান্ডেল থাকে। সেখানে যখন এদিকে পরস্পরের মধ্যে কথার বিনিময় হয়, একবার ভেরি না এটার ভিতরে এটা আর্টিফিশিয়াল যে একটা কৃত্রিমতা এখন প্রায় আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে 99% এখন অভিনয়ের মধ্যে যে একটা কৃত্রিম ব্যাপার থাকে, এইটা এখন নাই, সব বাস্তবিক হয়ে একদম বাস্তব। এখন নাটক জীবনের কথা, আগের নাটক জীবনের কথা বলতো, জীবনের চাইতে এন্টারটেনমেন্টটা ছিল বেশি। কারণ ওই সময় আমাদের আগে যারা ছিল এন্টারটেনমেন্টের আর কোনো ব্যবস্থাই ছিল না। হ্যাঁ, তা আমরা যখন নিতান্ত ছোট 3, 4, 5-এ পড়ি, তখন রূপবানের যাত্রাপালা ছিল না, রূপবানের যাত্রাপালা ছিল তো খুব পপুলার।
খুব পপুলার। একজন গল্প করতো, আমি 20 বার দেখেছি, কেউ বলে আমি 25 বার দেখেছি। এমনও তো ঘটনা আছে, এটা চোখে দেখা, কিন্তু গল্প না। রূপবান যাত্রা মঞ্চের যে পিলারটা ধরে কাঁদতে কাঁদতে গানটা গাইল, যাত্রার পরে সেই পিলারটা নিলামে বিক্রি হয়ে গেল। এগুলো গল্প না, এগুলো ঘটনা, এগুলা ঘটনা। এগুলো আমাদের দর্শক শ্রোতা যারা বর্তমান প্রজন্মে আছে তাদের জন্য একটা বড় ভাবনা, আপনাদের কাছ এগুলো থেকে ঘটনা। এগুলো জেনে সমৃদ্ধ। আবার এমনও ছিল, দেখেছি আমরা যখন ছোট, আমি 10 টাকা চান্দা দেবো আমাদের সেনাপতির পাঠ দিত। 10 টাকা চান্দা দিলে সেনাপতির পাঠ দিতে হইব, দিত। আচ্ছা, আপনাদের দলে কি এমন ছিল এরকম মানে এমন প্রপোজ এসেছে যে এখনো জীবিত আছে? দুর্ভাগ্য বাইরে অনেক দূরে। নিতাই দা চার দোকান করতেন, বাজারের দিন চা বিক্রি করতেন, খুব শৌখিন, যাত্রা করতেন, লেখাপড়া জানতেন না। হ্যাঁ, এখনো জীবিত আছেন। এখন বোধ 98-99 বছর বয়স, এখনো হেঁটে হেঁটে বাজার আসেন। উনি বলতেন, আমার তো মাস্টার ভাই, আমি 10 টাকা চান্দা দিব, সেনাপতি পাঠ দেবো। আমরা কইতো এগুলো এখন আলোচনা করলে হাসি পায় আর কি। ওই সময়ে এটা কিন্তু উনার মনের চাহিদা এবং না মানে নাটক বা যাত্রার প্রতি উনার আবেগটাকে বুঝাচ্ছি, এত ভালোবাসি। আর আমরা যারা নবীন প্রজন্মের যারা আমরা নাটকে আছি তাদের জন্য এটা একটা ভালো মেসেজ। উনি নিজে টাকা দিয়ে নাটক করতে চাইছে, আমরা এতবার রিকোয়েস্ট করে মানুষকে নাটকে আনতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আর উনি যার নাম ওনার নাম বললেন, নিতাইদা মহোদয়কে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাবো। উনার আবেগ এখানে অবশ্যই প্রস্ফুটিত হয়েছে। আমাদের নতুন প্রজন্মে যারা আছে এরকম আবেগ থাকতে হবে, তাহলে নাটকটাকে আরো দূরে নিয়ে যেতে পারবো। আমরা এইভাবেই এই গুণীজনগুলো থেকে এই কথাগুলো পাওয়ার জন্য ওনার কাছে আসা। আপনি যদি এরকম আর কিছু আমার নাতিনের সমান দুটো মেয়ে এসছে এখানে, হ্যাঁ, ওরা এসছে, এটা ইন্টারভিউ নিতে হোক বা নাটককে ভালোবাসে বলেই তো এসছে, না? তাই তো। আমরা যখন নাটক করি, মেয়েদের মঞ্চে তোলা, এর থেকে বোধহয় সামাজিক অপরাধ আর পৃথিবীতে ছিল না। মেয়েদের যাত্রা মঞ্চে তোলার জন্য অভিনয় করতে মেয়েদের আনা বা ঘরের মেয়েদের নাটকে আনা, এর চেয়ে মনে হয় সামাজিক অপরাধ আর কিছু ছিল না। একটা সময় কিন্তু গেছে, সেটাকে আমরা হানছি। বর্তমানে বিজলি টাইটেলটা জেনেছি, ভুলে গেছি। ত্রিপুরার ভিতরে বিখ্যাত অভিনেত্রী, যাত্রা অভিনেত্রী বিজলি, ক্যান্সারের মধ্যে মারা গেছেন। উনি প্রথমে যাত্রা মঞ্চে আসেন পেটের দায়ে যাত্রা মঞ্চে আসেন। উদয়পুরে তুলসী দিদি, আরো বেশ কয়েকটা মেয়ে ছিল, তারা যাত্রা করত বিভিন্ন টিমে, পয়সার বিনিময়ে, শুধু পেটের জন্য। আছে তারা এখন বোধহয় আছে, দিয়ে একদম অনেকে মারা গেছেন। আমরা শেষ করে এই কথাটা, আর আমরাই প্রথম আমাদের ঘরের মেয়েদের যাত্রা মঞ্চে নাটক মঞ্চে নাম, এটা এখন ইজি। আমরা প্রথম আমাদের গ্রামের মেয়েদের, আমার স্টুডেন্ট আছে, মানে স্টুডেন্টদের নিয়ে, আমাদের মতন ঘরের মেয়েদের নিয়ে আমরা এই জন্য অবশ্য আমাদের দুর্বর্ধন, হারাধন ব্যানার্জি, মতি সেনের মতন প্রমুখ তখনকার সময়ে এই বৃদ্ধ মানুষগুলো প্রগতিশীল চিন্তার ফলে এটা সম্ভব হয়েছে। আমি সেই ব্যারিয়ারটা ভাঙতে পারছি না। এখন তো ইজি হলো, এখন আর আনা যায় না, এখন পরিবেশ পাল্টে গেছে। যেটা বলছিলাম স্যার, আমার বাবাও একটা যাত্রা দলে অভিনয় করতো, মেয়ে সেজে আর কি চরিত্রে। আপনাদের দলে এরকম ছিল যারা পুরুষ হয়ে মহিলা চরিত্রে? আমি তো সখী সাজছি, আমি সখী সাজছি। যিনি আমার যাত্রা বলার গুরু, ঠিক সোজা এই বর্ষার পরে বাড়িটা, শশী মাস্টার বলে সবাই চিনত ওনাকে। উনি তো মহিলার অভিনয় করতেন। ওনার অদ্ভুত দক্ষতা ছিল গলার টোনটা চেঞ্জ করতে। যখন মহিলা সেজে অভিনয় করতেন তখন গলার স্বরটা চিকন, আর যখন পুরুষ সেজে করতেন একদম মোটা।
উনি পরিচালনা করতেন। তারপরে আর একজন আছে জ্যোতিষী, মরেই গেছেন উনি। উনি চিরকাল নারী চরিত্র অভিনয় করে গেছেন। এই যে মেয়ের চরিত্র মেয়ের অভিনয় করবে, এইটা আমাদের এই অঞ্চলে দক্ষিণ ত্রিপুরাতে বোধহয় প্রথম, আমাদের এই গ্রামে এটা ভাঙা হয়। আমাদের এই জন্য তখনকার সময় গাঁও প্রধান বা অন্যান্য যারা মুরব্বী লোক ছিলেন গ্রামে, তারা প্রচণ্ড হেল্প করেছেন। তারা হেল্প করেছেন বলে আমরা পারছিলাম করতে, না পারতাম না। অ্যাবসার্ড। হ্যাঁ, আপনি যেটাই বলেন, প্রগতিশীল চিন্তাধারার ফসল মেয়েরা উঠে এসেছে। হ্যাঁ সেই। এবং আমরা দেখছি এখন অনেকগুলো নাটক ধরে অনেক মেয়ে আছে। এখন আছে, এখন স্বাভাবিক। এখন তো এটা স্বাভাবিক হয়ে গেছে, মেয়ের অভিনয় করতে আগ্রহী, এখন স্বাভাবিক। পরবর্তীকালে আমরা দেখছি অনেক মেয়ে নিজে থেকে এসে বলতো, স্যার আমাকে একটা পাঠ দেবেন, বলতো। গার্জিয়ানরা আপত্তি করতো না, যখন দেখছি যে এটার মধ্যে খারাপ কিছু নাই, যথেষ্ট প্রাইসটাই জানে আর ওরা। হ্যাঁ, এ তো আমার ফাড়ে গেছে না যেতে, কতগুলো শিল সাজানো, ওই যে একটা আছে এইটা, ওই যে দেখা যায় যে এইটা আছে, আর অনেকগুলো ছিল, অনেক ওই ঘরে নষ্ট হয়ে গেছে। প্রচুর প্রাইস, প্রচুর, একটা দুটো না, এই বড় বড় শিল টিল অনেক কিছু ছিল আমাদের। কেউ যদি বলি নাটক বা যাত্রা এগুলো করে গেল, এগুলো আমাদের পাবো না। এই সম্মানটুকু আমাদের ধারণ করা। আমরা তো আর সব সময় থাকবো না পৃথিবীতে, যখন আমরা চলে যাব আমাদের এগুলো ধারণ করবে এবং পরবর্তী প্রজন্ম এগুলো দেখে উৎসাহিত হবে নাটকে। আপনি অনেকগুলো আমরা নাটকের মানে উদয়পুরের নাটকের বিভিন্ন যাত্রাগুলো নিয়ে আমরা নাটকের কিভাবে শুরু হয়েছে এগুলো নিয়ে আমরা অনেকগুলো জেনেছি আপনার কাছ থেকে। এখন আপনি পরবর্তী প্রজন্মের জন্য কিছু যদি আপনি উপদেশ হিসাবে দেন, নাটকে আসতে হলে কি করতে হবে, বা নাটক তোমাকে কি সুবিধা দিতে পারে, বা আমরা কেন নাটকে আসবো, এই নিয়ে যদি কিছু বলেন। একটা কথা বলি, আমার তো অত জানা নাই, তখন অত গভীরতার মধ্যে ঢুকি নাই। আমরা অভিনয় শুরু করি আনন্দের জন্য, প্রথম জীবনে। পরবর্তী জীবনে বুঝছি, পরিণত জীবনে গিয়ে বুঝলাম নাটক জীবনের কথা বলে। নাটক সমাজের প্রতিবিম্ব, সামাজিক অবস্থার প্রতিফলিত হয় একটা নাটক। একটা নাটকের মাধ্যমে একটা সমাজের বিবর্তন ঘটতে পারে। যাত্রা এবং নাটক এগুলো সমাজে স্পোকম্যানের মতো কাজ করে, মুখপাত্রের মতো কাজ করে, সমাজের প্রতিচ্ছবি। নাটক শুধু এন্টারটেইনমেন্টের জন্য না, নাটক মানুষকে শেখায়, অনেক কিছু শেখায়। জীবনের মূল্যবোধ যে একটা আছে, এই মূল্যবোধ নাটকের মধ্যে আছে। সিনেমার পরে নাটক। হ্যাঁ, তো সিনেমা তো অনেক অ্যাডভান্স, নাটক তো সেই জায়গায় যাওয়াটা খুব কঠিন। কিন্তু নাটক জীবনবোধ, জীবনের মূল্যবোধ, সমাজের মূল্যবোধ এবং সমাজ বিবর্তনের একটা বড় হাতিয়ার। যদি না হতো তাহলে নাটক ব্যান করতো না। রাষ্ট্রশক্তি কত নাটক ব্যান করে না, কত নাটক ব্যান করে দেয়। কেন করে দেয়? ওই রাষ্ট্রশক্তি দেখে যে এই নাটক যদি সমাজের মধ্যে অভিনীত হয় তাহলে আমার রাজনৈতিক শক্তি নিয়ে কষ্ট দেখা যায়। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি নাটক সমাজ বিবর্তনের একটা অতি মূল্যবান এবং শক্ত হাতিয়ার। মানুষকে শেখায়, অনেক কিছু শেখায়। একটা নাটকের মধ্যে একটা সংলাপ ছিল, একটা সংলাপ একটা মানুষের জীবনে পরিবর্তন দেখছি আমি। নাটকটার মধ্যে সংলাপ ছিল, পৌরাণিক নাটক আর কি, এটা কদ্রু, চরিত্রটা হচ্ছে কদ্রু। কদ্রু হচ্ছে 60,000 সাপের মা, আর বীরতা হচ্ছে গরু, ওই যে নারায়ণের বাহন যে গরুরের মা। ইন্দ্রের ঘোড়ার রং কি, সাদা না কালো? কদ্রু বলছে কালো, আর বিনতা বলছে সাদা, শ্বেতহস্তি।
ইন্দ্রের ঘোড়া, উচ্চ শ্রবা। গদ্য বলছে না কাল, তাহলে ইয়ে হোক, আমাদের মধ্যে শর্ত কি, যে জিতবে সে তার দাসী হবে। ঠিক আছে, কদ্দু তো জানে ইন্দ্রের ঘোড়ার রং সাদা, কালো করবো কি করে? তো যমুনার তীরে ঘোড়া ঘাস খাচ্ছে, তখন তার ছেলে তক্ষক নাগের কাছে গিয়ে বললো যে বাবা এই অবস্থা, আমি তো হেরে যাবো, হেরে গেলে তোমার মা দাসী হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তোমরা সমস্ত সর্পকুল নিয়ে ঘোড়াটাকে পেঁচিয়ে রাখো কিছুক্ষণের জন্য, দূর থেকে দেখতে কালো দেখা যাবে, ব্যাস হয়ে গেল, আমি জিতে যাবো। তখন মাকে একটা সংলাপ বলছিল আর কি, সে যে মা, নশ্বরত্ব যার অবিসম্ভাবী, নশ্বরত্ব যার অবিসম্ভাবী, পরিণাম যার স্তূপাকৃতি ভস্য রাশি, তখন সেই জীবনের ক্ষণিকের অভিনেতা সেজে এই সৃষ্টি ছাড়া কাজ করে কি লাভ মা? একটা সংজ্ঞা। এই চরিত্রটা যে অভিনয় করছে তার জীবনটা পাল্টে গেছে, আমার চোখে দেখা দিতে। এই যে নশ্বরত্ব অবিসম্ভাবী, মানে এই জীবন আজকে আছে কাল নাই, পরিণাম শ্মশানে স্তূপাকৃতি ভস্য রাশি, মরে যাবো, পূর্ব শ্মশানে হয়ে যাবো। সুতরাং এখানে আজে বাজে কাজ করে আমার কি লাভ? সে জীবনে কোনো খারাপ কাজ করে না। আমাদের সহ অভিনেতা আপনার আমরা শেষের দিকে, আমরা অনুষ্ঠানটা শেষের দিকে চলে এসেছি। আপনার মনে রাখার মতন একটা ডায়লগ যদি আমাদের দর্শকদের জন্য বলেন। একটু প্রশ্ন এগুলো ছিল যেমন ওই আমার মন্দির থেকে মসজিদে নাটকের একদম শুরুর সংলাপটা আর কি। দৃশ্যটি এরকম তোর, একটা ছাগলটা হারিয়ে গেছে, গ্রামের মেয়ে ছাগলটা খুঁজতে খুঁজতে মঞ্চে উঠল। হ্যাঁ, সে বলছে কোথায় যে হারিয়ে গেল ছাগলটা, মকরেবে নামাজে পড়ার সময় বাবা ছেড়ে দিল, এখনো এলো না, লালি এই লালি। এমন সময় মনসবদার ঢুকছে, বাঙালির বাচ্চা হিন্দুর জমিদার, আমাকে অপমান। একে চাবুক মেরে হঠাৎ মেয়েটাকে দেখে তার চোখগুলো বড় হয়ে গেল, বলে সুবহানাল্লাহ, এ তো আসমানি হুরি। হ্যাঁ, কি নাম তোর? হাসিনা। বাড়ি কোথায়? অত অত খোঁজলো দরকার কি মিয়া, পথ ছাড়, আমাকে যেতে দাও। আরে বিবি, যাবে যাবে যাবে, আমিও তো মুসলমান, তুমিও মুসলমান, আলাপ করতে দোষী, হলেও তুমি বিদেশি, অপরিচিত বিদেশির সঙ্গে কথা বলার সময় আমার নেই। আহা, অপরিচিত ভাবছো কেন? মনে করুন আমিও তোমার খুব আপন জন, আপন জন। ভুলে গেছি। আরেকটা খণ্ড কথা বলছি, এটা একটা পৌরাণিক নাটক, পৌরাণিক যাত্রাপালা। নারায়ণ হ্যাঁ নারায়ণ অসীম নিদ্রে আচ্ছন্ন। এমন সময় দেবরাজ ইন্দ্র তীব্র বেগে মঞ্চে প্রবেশ করে। নারায়ণ নারায়ণ ধর তব পুনর্নব অবতার, নতুবা ধ্বংসের গর্ভে ছুটে যায় সৃষ্টি। বলে গেছি, আবার বলতেছি। নারায়ণ নারায়ণ ধর তব পুনর্নব অবতার, নতুবা ধ্বংসের গর্ভে ছুটে যায় স্রষ্টার গৌরব। কে? ইন্দ্র। একই তব বিষাদ মলিন মূর্তি না পারি বুঝিতে। ইন্দ্র বলছে, হে অন্তর্যামী অজ্ঞাত অশ্রোধক বিশ্বের সংবাদ, দীপ্যমান আখির দর্পণে বিম্বিত বিশাল ব্রহ্মাণ্ড ত্রিকলাগ্র সর্বদর্শী, তুমি নারায়ণ কেন বৃথা ছলনা সুরপতি সহ? না না না, কহ সবিশেষ বিস্তার মনোভাব তব, তবে শোনো হে দেবেশ মর্মঞ্চুত সেই বিষাদ কাহিনী। মহারিষি কশ্যপের গর্ভে, কশ্যপের ঔরসে জন্ম নিল। কশ্যপের ঔরসে জন্ম নিল, ষষ্ঠী ষষ্ঠী সহস্র বলি সমান সদৃশ ধরা, জীবানিশি ধরা বক্ষে ঢালে তীব্র বীর ধরা আকাশে হাহাকারে। ওই দেখো আশি বিষে ধ্বংস হিয়া, আশি বিষে ধ্বংসিত হিয়া, ধরণী বেকুল ক্রন্দন। ধরণী গান গাইতে গাইতে এলো, চলে গেল। নারায়ণ বলছে, লো ধরণী কাঁদিতে হবে না আর, মুছো ধারা মুছো ধারা। ভুলে গেছি।
ওই এক সময় ছিল, বহু বছর আগের কথা, আজকে থেকে প্রায় 40 বছর আগে। এগুলো আমাদের বর্তমান প্রজন্ম যদি শুনি, এগুলো তারা বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে। উনি 40 বছর আগে যেটা করেছেন, আজকে এগুলো অনর্গল বলে যাচ্ছেন ডায়লগগুলো। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসেছি। আমরা আবারও ধন্যবাদ জানাবো শ্রদ্ধেয় মধুসূদন স্যারকে। আপনি এভাবে আমাদের প্রেরণা যোগাবেন, আমাদের নতুন প্রজন্মকে প্রেরণা যোগাবেন। আজকে আপনার কাছ থেকে আমরা আগের নাটকের আগের ইতিহাসগুলো নিয়ে আমরা জেনেছি, বিবর্তন কি হয়েছে তাও জেনেছি। এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের আশীর্বাদ করে যাবেন। ধন্যবাদ আপনাকে।